যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকলকে আবারও স্বাগত জানাই। দুপুর 2:45 আমরা সকলেই জানি এ তো আপনাদের একেবারে নিত্য একটা অভ্যেসের পরিণত হয়েছে যে কল্পতরু অনুষ্ঠান শুরু হবে আর আমরা সকলে কল্পতরু অনুষ্ঠানের সাথেই থাকবো, কারণ কল্পতরু অনুষ্ঠান একেবারে আপনাদের নিজেদের অনুষ্ঠান। তাই তো আমরা বলি যে আমাদের ফোন সবসময় খোলা থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা, শুধু সমস্যা বলে নয়, আপনাদের যে কোনো শুভ কাজেও কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে আগাম পূর্বাভাস আপনারা নিতেই পারেন আপনাদের জীবনের। এই শুভ কথা বললাম, এই মরশুমটাই তো একেবারে শুভ মরশুম আমরা বলতে পারি। চারিদিকে এই আকাশে বাতাসে সানাইয়ের শব্দ আমরা শুনতে পাচ্ছি, কারণ এই সময়টাতে অনেক অনেক মানুষ তাদের নতুন নতুন করে তাদের পছন্দের মানুষের সাথে জীবন বাঁধছেন নতুন করে। আপনাদের কিন্তু ইতিমধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে কল্পতরু অনুষ্ঠানের জন্য, কারণ কল্পতরু অনুষ্ঠান একেবারে যে কথা শুরুতেই বললাম আপনাদের নিজেদের অনুষ্ঠান। আর সেই নিজেদের অনুষ্ঠানেই আজকেও আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে স্বাগত জানালাম। আর শুভ সময়ের কথা বললাম, সানাইয়ের কথা বললাম। আসলে চারিদিকে তো এখন তেমনই একটি সময় যে সময় নতুন নতুন করে আবার মানুষের জীবন নতুন করে তারা আবদ্ধ হচ্ছেন বৈবাহিক সূত্রে। কিন্তু এই বৈবাহিক সূত্র নিয়েও কিন্তু অনেক মানুষের অনেক রকম প্রশ্ন আছে। কাদের জীবনে শুধুমাত্র ভালোবাসার বিয়ে, নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করতে পারবেন, আবার কারো কারো ক্ষেত্রে বাড়িতে ঠিক করে দেওয়া, অর্থাৎ আমরা যেমন বলি লাভ ম্যারেজ, তেমন অ্যারেঞ্জ ম্যারেজ বলে থাকি। ঠিক কোন কোন বিষয়গুলোর উপর দাঁড়িয়ে থাকে কার জীবনে একেবারে নিজের পছন্দের মানুষকে খুঁজে নিয়ে বিয়ে, আবার কার কার জীবনে পছন্দটা নিজের উপর না হলে পরিবারের উপর ডিপেন্ড করে। তো সবটা নিয়েই তো একটা সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে আবার আজকে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। তার কারণ আপনারা জানেন এটা একেবারে আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। আপনাদের মতামতকে এবং আপনাদের যা প্রশ্ন তাকে চাহিদা হিসেবে আমরা ধরে নিয়ে তাকে গুরুত্ব দিয়ে আমরা অনুষ্ঠান সাজাই। তৃণা ব্যানার্জি বেহালা থেকে ফোন করেছিলেন, জানতে চেয়েছেন। অঙ্কুর নস্কর বারাসাত থেকে তিনি ফোন করে জানতে চেয়েছেন। কিন্তু আমি দেবদত্তা বণিক নৈহাটি থেকে তিনি যে ফোন করেছিলেন, ভীষণ ইন্টারেস্টিং একটা প্রশ্ন তিনি রেখেছেন। তিনি বৈবাহিক সূত্রে যার সাথে আবদ্ধ হয়েছেন, অর্থাৎ ওনার যিনি হাজবেন্ড তিনি তার থেকে বয়সে ছোট। এটা কি করে সম্ভব? এটা কি কি ক্ষেত্রে এটা হয় যেখানে স্বামী তার স্ত্রীর থেকে বয়সে ছোট হন? আজকে সবটা মিলে আলোচনা করব, তবে এটা যেহেতু একটু অন্যরকম ব্যতিক্রমী প্রশ্ন মনে হয়েছে তাই বিশেষভাবে আলোকপাত করবো এটার উপরে। যিনি করবেন তিনি শ্রী সুব্রত চক্রবর্তী। বারবার করে তিনি আমাদেরকে এইভাবে ভালো থাকার কথা বলেন। আসুন, ভীষণ ইন্টারেস্টিং একটা অনুষ্ঠান আজকে হতে চলেছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি। চলে যাই সরাসরি শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে। নমস্কার, চ্যানেলভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই। সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেলভিশনে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এছাড়া আপনারা আপনাদের কাজের অবসরে যে কোনো সময় আমাকে কিন্তু পেয়ে যেতে পারেন ইউটিউব অথবা ফেসবুকে, চ্যানেলভিশনের ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব পেজ থেকে আমাকে অনুষ্ঠানগুলো যে কোনো সময় আপনারা কাজের অবসরে দেখে নিতে পারেন। আমার ঠিক ক্যামেরার পেছনেই চ্যানেলভিশনের অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। চ্যানেলভিশনের কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। এবং আজকের অনুষ্ঠানের শুরুতেই আবিরদা কিন্তু যারা বিষয়গুলোকে জানতে চেয়েছিলেন তাদের নামগুলো ঘোষণা করেছেন এবং কোন বিষয়গুলো জানতে চেয়েছেন সেই নিয়ে আজকে কিন্তু আমি আলোকপাত করব। তো দেখুন আবিরদা, তাহলে দেখুন যে এরা যে তিনজন জানতে চেয়েছিল, তাহলে সেক্ষেত্রে এদের কিন্তু প্রথমে আমি এক এক করে উত্তরগুলো দিতে থাকি। প্রথম যেটা আমি বলবো যে অনেকের ক্ষেত্রে যখন বিবাহ হচ্ছে, এই বিবাহের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই যে দেখে শুনে বিবাহ, অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ, অর্থাৎ তারা দুটো পরিবার থেকে দেখে শুনে যে বিবাহ হয় সেটা কেন হয়। প্রথমে বলি, দেখুন জন্ম চার্টে যদি কারো দেখতে পাওয়া যায় বিবাহ রেখা, আমি যদি হস্তরেখার ক্ষেত্রে দেখা যায় আমাদের যে বিবাহ রেখা রয়েছে এই সাইডে বিবাহ রেখা, এই বিবাহ রেখার ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় কারো ক্ষেত্রে, যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এই বিবাহ রেখার ক্ষেত্রে অনেক সময় যে মেইন যে বিবাহ রেখাটা থাকে, অনেকের ক্ষেত্রে দুটো থাকে, তিনটে, অনেকের ভুল ধারণা রয়েছে যে দুটো তিনটে রেখা আছে মানে তার দুটো বিবাহ বা তিনটে বিবাহ, এরকম কোনো কিছু নয়।
আমরা দেখবো তার মধ্যে সব থেকে স্পষ্ট রেখা কোনটি, সেই রেখার মধ্যে যদি একটা দেখা যায় যে রেখাটি খুব স্পষ্ট বা ক্লিয়ারলি বা সেখানে কোনো কিছু ক্রসেস নেই, তাহলে সেই জাতক বা জাতিকার মধ্যে কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় প্রেমজ বিবাহ হয়। আবার যাদের ক্ষেত্রে দেখবেন এই বিবাহ রেখার ক্ষেত্রে কোনো লাইন্সের, অর্থাৎ এই বিবাহ রেখার যে অনেকগুলো লাইন্স তৈরি হয়, এই লাইন্সের মধ্যে আমাদের ঠিক এই জায়গাটা যদি আমরা অনেকে খেয়াল করি, যদি সেখানে কোনো কিছু তীর চলে আসে, জব চিহ্ন চলে আসে, বা সেখানে কোনো কিছু দাগ হয়ে আছে, সেখানে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কারণ দুটো পরিবারকে দেখে শুনে কিন্তু বিবাহ হয়। এটা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি। কিন্তু জ্যোতিষশাস্ত্রগতভাবে এর ব্যাখ্যা কি রয়েছে? আমরা যখন বিবাহ নিয়ে আলোচনা করছি, তো বিবাহের জন্য আমাদের দেখতে হবে কি সপ্তম ভাবকে। আমরা যেরকম লগ্নকে দেখি নিজস্বতা, ঠিক সেরকমই তার অপোজিটটা হচ্ছে সপ্তম ভাব। এই সপ্তম ভাবের সঙ্গে দ্বিতীয় পতি, নবম পতি এবং একাদশ পতি সংযুক্তকরণ হয়, এবং সংযুক্তিকরণ হয়ে যদি রবি, বৃহস্পতি এবং সেই সঙ্গে হচ্ছে বুধের সংযোগ তৈরি হয় কোনো জাতক জাতিকার সপ্তম ভাবের সঙ্গে, দ্বিতীয় পতির সঙ্গে, অথবা নবম পতি বা একাদশ পতির সঙ্গে, তাহলে কিন্তু সেই জাতক এবং জাতিকার মধ্যে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ দেখে শুনে কিন্তু বিবাহের জায়গাটা তৈরি হয়ে থাকে। আশা করি বোঝাতে পারলাম যে সপ্তমপতি, দ্বিতীয়, নবম এবং একাদশের সংযোগ, এই সংযোগটা যখন বিশেষ করে রবি, বুধ বা বৃহস্পতির সঙ্গে কানেক্টিভিটি পেয়ে যাবে, কারণ সপ্তমপতি হচ্ছে তার জীবন সঙ্গী, দ্বিতীয় পতি হচ্ছে দুটো পরিবারের মিলবন্ধন, সেখানে চলে আসছে তার নবমপতি ভাগ্যের জায়গা, এবং সেই বিবাহটাকে পারমিশন দিচ্ছে তার একাদশপতি। সেখানে যদি বিশেষ করে রবি, বুধ বা বৃহস্পতির কোনো সংযুক্তিকরণ এই কটা ভাবের সঙ্গে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি জেনে থাকবেন আপনার বিবাহটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, অর্থাৎ দেখে শুনে বিবাহ হয়েছে। যাদের চার্ট একটু দেখাবেন বা কেউ যদি জ্যোতিষ সম্বন্ধে একটু আইডিয়া রাখেন, এই বিষয়টা একটু ভালো করে মিলিয়ে নিতে পারেন, তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হবেই হবে আবিরদা। মানে যাদের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ তৈরি হয়েছে, তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের এই যোগটা থাকতেই হবে। ঠিক আছে, এরপর চলে আসছে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে লাভ ম্যারেজ, ভালোবাসার বিবাহ। এই ভালোবাসার বিবাহ কিন্তু ঠিক আগের যে সংযুক্তিকরণটা ছিল, অর্থাৎ সপ্তমপতি, দ্বিতীয় পতি, নবম পতি এবং একাদশ পতি, পুরো কানেকশনটাই থাকছে, কিন্তু সেখানে যদি পঞ্চমে কানেকশনটা এক্সট্রা ঢুকে যায়, অর্থাৎ পঞ্চম মানে প্রেমজ সম্পর্ক, অর্থাৎ তাদের মধ্যে আগে থেকে একটা অ্যাফেয়ার ছিল, সংযোগ ছিল, যোগাযোগ ছিল, তারা একে অপরকে পছন্দ করেছেন, রিলেশনশিপে থেকেছেন। এই পঞ্চম যখন চলে আসছে, তখনই কিন্তু তাদের বিবাহটা হয়ে যাচ্ছে ভালোবাসার বিবাহ, নিজের পছন্দের বিবাহ। মানে আমি কাউকে নিজে দেখে পছন্দ করে বিবাহ করেছি, আমার ভালোবাসার মানুষকে আমি বিবাহ করেছি, তাহলে সেখানে কিন্তু পঞ্চম চলে আসছে। এবং এই কম্বিনেশনের সঙ্গে, অর্থাৎ সেরকমই সপ্তম, দ্বিতীয়, নবম, একাদশ, তার সঙ্গে পঞ্চম অ্যাড হয়ে যাচ্ছে। সেখানে শুধুমাত্র মঙ্গল, চন্দ্র অথবা শুক্র, এই মঙ্গল, চন্দ্র, শুক্র যখন একত্রীকরণ হয়ে যাচ্ছে, সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু প্রেমজ সম্পর্ক করে বিবাহ দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্রেমজ বিবাহ দেখতে পাওয়া যায়। তাহলে এটা আপনাদের ক্ষেত্রে বোঝা গেল যে প্রেমজ বিবাহ কেন হয়ে থাকে, বোঝা গেল। এবার শর্ট ফর্মে যে যিনি বলেছিলেন দেবদত্তা, তাই তো, দেবদত্তা, উনি আমাকে দুটো প্রশ্ন রেখেছিলেন। আমি দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা দেবো না, দ্বিতীয় অ্যান্সারটা উনি যেটা বলেছিলেন আমি এখানে উল্লেখও করিনি। উনি প্রথম যে প্রশ্নটা রেখেছিলেন সেটা হচ্ছে, দাদা আমার হাজব্যান্ড বয়সে ছোট, এই সংযোগটা কেন হলো, বা উনি জানতে চেয়েছেন সার্বজনীন ভাবে যে অনেকের ক্ষেত্রে ধরুন জীবনসঙ্গী জীবনসঙ্গীর সঙ্গে বিবাহ হয়েছে, সাধারণত আমরা কি জানি, জীবনসঙ্গীর মধ্যে যারা পুরুষ সঙ্গী হয় বয়সে একটু বড় হয়, এবং স্ত্রী সঙ্গী যিনি হয়ে থাকেন তিনি বয়সে ছোট হন বা সমবয়সী হতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পুরুষ যিনি জীবন সঙ্গী তার থেকে মানে স্ত্রী জীবন সঙ্গী থেকে পুরুষ জীবন সঙ্গী অনেক ছোট হয়ে থাকে। এই কম্বিনেশনটা কেন হয় সেটা খুব ইন্টারেস্টিং বিষয়। এবং দেবদত্তার শেষে একটা কথা আমাকে বলেছেন, আপনি কি দাদা এটা বলতে পারবেন যে স্বামী স্ত্রীর মধ্যে কি আগে মারা যেতে পারে? দেখুন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, কারণ মিডিয়াতে এই বিষয়টাকে নিয়ে কিন্তু এই যে জন্ম নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু এই যে মৃত্যু বিচার সাধারণত ভগবান কারো হাতে দেয়নি। তো এই যে মৃত্যুর বিচারটা তুমি প্রশ্নটা তো আজকে হয়তো লাইভ দেখতে পারো, আমি মৃত্যুর বিচারটা নিয়ে আলোচনা করব না, কিন্তু তুমি যে প্রথম প্রশ্নটা করেছো সেই অ্যান্সারটা আমি দেবো। এটা আমাকে অনেকেই প্রশ্ন করেন, দাদা এই বিবাহের ক্ষেত্রে আমি আমার হাজবেন্ড আগে মারা যাবে না আমি আগে মারা যাব, এই প্রশ্নটা কিন্তু কেউ রাখবেন না। কারণ দেখুন মৃত্যুর বিচার বা কে আগে চলে যাব কে পরে চলে যাব সেটা কখনোই হয়তো আমরা জানলেও আমরা বলতে পারবো না, এবং সেই বিষয়টাকে নিয়ে আলোচনা না করাটাই ভালো, শ্রেয়। আর প্রথম যে প্রশ্নটা দেবদত্তা বলেছে আমি নিশ্চয়ই তার অ্যান্সার দেবো, ফোনে কোনো বন্ধু আছে, তাই তো? একদম সবকিছু একটা ব্যাকগ্রাউন্ড থাকা দরকার আছে, সবটাই বোধহয় এত
আমি হয়তো খোলাখুলি তোমাকে বলা এটা যায়। বলিনি, বাট হ্যাঁ। তুমি এটা প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে করেছিলেন পার্সোনালি, যে তুমি দাদা এটাও আলোচনা করো, কিন্তু আমি এই বিষয়টা আমি মিডিয়াতে আলোচনা কিন্তু করতে ওনার এই পারছি না। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যে হ্যাঁ। স্বামী বয়সে ছোট। হ্যাঁ, আমরা ওইটা আমি দেখেছি আলোচনা করতে বিখ্যাত পারি। মানুষকেও দেখেছি আমরা, একদম তাই না? একদম বহু বহু হ্যাঁ, বহু আমরা অনেক বিখ্যাত ক্রিকেটারকে দেখেছি, হ্যাঁ, সচিন একদম, তেন্ডুলকারের স্ত্রী, একদম। অনেকেই আছে এরকম। যদি আমরা একদম। উদাহরণ দেখি, আমরা কিন্তু অনেকেই পেয়ে যাব। এইটা নিয়ে একটা কিন্তু খুব ইন্টারেস্টিং আলোচনা হতে চলেছে। হ্যাঁ, ফোনে এই যে স্বামী ছোট বয়সে, এটা কোন কম্বিনেশনে হয়ে থাকে, এবং এটা যদি আপনারা আপনাদের জন্মছকটাকে ভালো করে মেলাতে পারেন, দেখবেন আপনার আশেপাশে যদি এরকম হয়ে থাকে বা কারো যদি এরকম সংযোগ থাকে, আপনি কিন্তু খুব পেয়ে যাবেন, এবং এটা 100% ভাবে কিন্তু মিল হয়ে যায়। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এবং যিনি প্রশ্ন করেছেন তাকে সাধুবাদ জানাই। আসবো, আচ্ছা, ফোনে কেউ আছে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নাতনি সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, নামটা বলুন নাতনি। হ্যালো। হ্যাঁ, নাতনির নাম। সুবায়না দাশগুপ্ত। হ্যাঁ, সুবায়না দাশগুপ্ত। সুনয়না দাশগুপ্ত। সুবায়না বা ও, শুভায়না। সুবয়না। শুভায়না। বলুন, দাস। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 26/7/2009। 26/7/2009। বেশ। জন্ম সময়? সকাল 11:37। সকাল 11:37। 11:37। জন্মস্থান? কলকাতাতেই জন্ম। বেশ। বেশ দারুণ। ক্যারিয়ারটা একটু বলবেন। নামটা খুব সুন্দর। একদম। আপনার নাতনি হয়তো বললেন? আমার নাতনি। হ্যাঁ নামটা কিন্তু খুব সুন্দর মাসিমা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওর জন্মবারটা কি রবিবার ছিল? হ্যাঁ রবিবার। আচ্ছা, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, জানা ছিল? হ্যাঁ জানা ছিল। জানা ছিল। আচ্ছা, নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং ওর গণ হচ্ছে নরগণ, এবং সূর্য সিদ্ধান্ত যোগটা হচ্ছে খুব ভালো, শিবযোগ। এই শিবযোগ যারা হয় না, তারা প্রচন্ড পরিমাণে কিন্তু একটু চঞ্চল হয়ে থাকে, বুঝতে পেরেছেন তো? মানে চঞ্চল ডানপিতে। খুব চঞ্চল হয়, এবং এরা কিন্তু এক জায়গায় স্থির থাকে না, বুঝতে পেরেছেন তো? মানে কোনো না কিছু বিষয় নিয়ে খুব মেতে থাকে, খুব বুদ্ধিমত্তা হয়। শিবযোগ তো, শিবযোগ, তারা এক জায়গায় স্থির থাকে না, বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে। আপনার নাতনির ক্ষেত্রে যে দেখা যাচ্ছে, দেখুন খুব সুন্দর একটা যোগ রয়েছে, যেটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় বুধাদিত্য যোগ, অর্থাৎ রবি বুধের সংযোগ। এই বুধাদিত্য যোগটা খুব ভালো, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশিতে হয়েছে। কিন্তু দেখুন, এই কর্কট রাশিতে কেতুর অবস্থান, কর্কট রাশিতে কেতুর অবস্থান, এই যে বুধাদিত্য যোগটা সুন্দর হলো, যেহেতু সেখানে কেতুর অবস্থান একটা তৈরি হয়ে গেল, অনেক সময় দেখতে পাওয়া যাবে কি ওর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাঘাত ঘটাবে। অর্থাৎ কি ব্যাঘাত ঘটাতে পারে, ও দেখবেন প্রচন্ড, এই যে প্রথমে বলেছিলাম শিবযুগের জাতক জাতিকারা খুব চঞ্চল হয়ে থাকে, এই পড়াশোনার ক্ষেত্রে চঞ্চলতা যেন প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। কিন্তু ওর মধ্যে মারাত্মক বুদ্ধিদীপ্ততা রয়েছে, কারণ লগ্নগতভাবে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতির পজিশন খুব ভালো, অর্থাৎ বৃহস্পতি যে জায়গায় বসে রয়েছেন পঞ্চম ভাবে, ইন্দ্র আমাদের যে রয়েছেন ইন্দ্রদেব, তিনি বসে রয়েছেন ষষ্ঠ ভাবে, এবং অষ্টমে কিন্তু মঙ্গল। অষ্টমে মঙ্গল তাহলে জ্যোতিষশাস্ত্রগতভাবে অনেকে মাঙ্গলিক যোগ বলবে। এর পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু দেখবেন ওর কনসেন্ট্রেশন দেওয়া বা পড়াশোনায় চঞ্চলতাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এবং যেটা বিশেষ করে বলার, লগ্ন সাপেক্ষে যেহেতু দ্বাদশে চন্দ্র, অনেক সময় দেখা যাবে কি ও হয়তো দেখবেন কিছু ক্ষেত্রে বড়দের কথায় কিন্তু একটু অবাধ্য হতে পারে, মানে যেভাবে চলা দরকার বড়দের কথা, যে বাধ্যতা, সেটা কিন্তু একটু অবাধ্যতা হতে পারে। সেকেন্ড যে বিষয়টাকে বলা, সেটা হচ্ছে দশা। দশাটা যেহেতু এখন মঙ্গলের মহাদশা যাচ্ছে, মাঙ্গলিক যোগ অবস্থান করছে, বিশেষ করে ওকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোন বিষয়? গাইনোলজিক্যাল কোনো কিছু ইস্যু, বা লোয়ার অ্যাবডোমেন বা পেটের কোনো কিছু সমস্যায় কিন্তু ভুগতে পারে। কিন্তু এই মেয়েটির কেরিয়ার দুর্দান্ত হতে পারে, কারণ এর কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বুধাদিত্য যোগ, কিন্তু এই সঠিক কেতুর প্রতিকার, উপরন্তু এই কেতু ওকে হয়তো একটু চঞ্চলতাকে বৃদ্ধি করছে, কেতু অন্যদিক থেকে উপকার করছে, কিন্তু কেতুকে আরেকটুখানি বুস্ট করা দরকার প্রতিকারগতভাবে। যদি বুস্ট করা যেতে পারে, এর চঞ্চলতাটা না ও ভালো কাজে লাগাতে পারবে আরো বেশি, এবং উন্নত জায়গায় যেতে পারবে। ওর চার্ট যথেষ্ট ডেভেলপমেন্ট চার্ট, এবং ওর চন্দ্রের পজিশন দ্বাদশে রয়েছে, কিন্তু সেই পজিশন থেকেও চন্দ্র যেহেতু ডিগ্রিগতভাবে যথেষ্ট ভালো, ও কিন্তু কেরিয়ারে খুব ভালো জায়গায় যেতে পারে। আচ্ছা, আপনি কি প্রশ্ন রাখছেন? দাদা আমি একটা কথা বলি। বলুন। ও খেলে, বাইরে বাইরে খেলতে যায়, জিডি বিল্লা পড়ে, এবার 82% মাধ্যমিক পাস করে 11-এ পড়ছে। ও খুব খেলে, মানে মানে একদম, আমি তো বললাম ওর ট্যালেন্টেড মেয়ে, যথেষ্ট ট্যালেন্টেড মেয়ে, দাঁড়াতে পারবে, খুব ট্যালেন্টেড মেয়ে, যথেষ্ট। হ্যাঁ বলুন। খেলায় কি ও নাম করতে পারবে? অবশ্যই পারবে। আমি আপনাকে কি বললাম মাসিমা, আমি আপনাকে কি বললাম, যেহেতু বুধাদিত্য যোগটা রয়েছে, এটা কেতু ওকে এখন অনেকটা হেল্প করছে,
এবং খেলাধুলার জন্য দেখবেন বা কেরিয়ারের ক্ষেত্রে ও কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট করবে। এবং খেলাধুলার যে কম্বিনেশনটা দেখবেন, আমরা যদি ওর হোরারি চার্টটাকে একটু খেয়াল করি, এই হোরারি চার্টের ক্ষেত্রে রবি শনি চন্দ্র এটা খুব ভালো পজিশন। আবার সেখানে কিন্তু একই ঘরে রাহু কেতুর একটা অবস্থান করছে হোরারিতে। তাহলে এই সময় ক্ষেত্রে ও কিন্তু খুব ভালো জায়গায় যাবে এবং পড়াশোনা তো খারাপ হবে না, কিন্তু ওর কেরিয়ারটা ভালো কিন্তু ডেভেলপমেন্ট করবে খেলাধুলা থেকে, এবং এর কোয়ালিটি রয়েছে আমি এটুকু বলতে পারি। এবং শিবযোগে জন্ম, যথেষ্ট ভালো ট্যালেন্টেড মেয়ে। শুধু এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র এবং মঙ্গলটা একটু ডিস্টার্ব রয়েছে, যদি পারেন না শরীর স্বাস্থ্যগত কিছু সমস্যায় ভুগতে পারে, সেটার একটা প্রতিকার প্রতিবেদন করে রাখবে। নাহলে কিন্তু এই মেয়ে, আমি এটুকু আপনাকে চ্যানেল ভিশনে বললাম, দেশ বা দশের কিন্তু মুখ উজ্জ্বল করবে এবং আপনাদের পরিবারের সম্মান অনেক বাড়াবে। যথেষ্ট কোয়ালিটি মেয়ে, ঠিক আছে? এবারে দেখুন দাদা, একটা কথা বলছি, বলুন। ও 8টা ফাইনালে জিতে আর ফাইনালে গেল খেলতে, পুলিশ কমিশনার এসেছিল, কিন্তু ওই ফাইনালে গিয়ে করতে পারলো না। ওই যে আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম, মনে আছে? এই যে বুধাদিত্য যোগ কেতু সংযুক্ত, মানে আপনি যদি বিষয়টাকে বুঝতে পারেন, বুধাদিত্য যোগ মানে হাই ট্যালেন্টেড পঞ্চম পদে, কিন্তু এই কেতু এখন ওকে হয়তো ওভারঅল জায়গায় ভালো পারফরমেন্স করাচ্ছে, কিন্তু এই কেতু কিন্তু আবার মানে একটা কথা হচ্ছে কি, কেতু সাধারণত দ্বৈত, মানে কেতু হচ্ছে মোক্ষের কারক গ্রহ, আবার কেতু হচ্ছে শ্যাডো প্ল্যানেট। মানে একদিক থেকে উনি ভালো করছেন, আবার মন্দটাও কিন্তু করে দিচ্ছে, অর্থাৎ ওকে যোগ্য সম্মান দিয়ে যাচ্ছে, কিন্তু সেই যোগ্য সম্মানের জায়গায় যেখান থেকে ভালো জায়গাটা পাওয়া দরকার সেখান থেকে পাচ্ছে না। আমি ওই জন্য বললাম যে কেতুর প্রতিকারটা দরকার, বুঝতে পারছেন তো? কিছু করতে হবে ওকে, কিছু আপনি পারলে একটু আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আপনার সঙ্গে ফোনে কথা হবে। কেতুর সামান্য কিছু প্রতিকার প্রতিবিধান করলে এই মেয়ে আরো ভালো জায়গা পৌঁছাবে, ঠিক আছে? ভালো থাকবেন। এমনি দাঁড়াতে পারবে তো খেলাতে? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। ওর পঞ্চম প্রতি খুব ভালো। আমি আজকে বলে দিচ্ছি, খেলাধুলার যে সংযোগ তৈরি হয়, যদি পঞ্চম, দ্বিতীয় এবং সেই সঙ্গে হচ্ছে নবম প্রতি, এবং সেখানে রবি বুধের সংযোগ যদি ভালো হয়, যেটা ওর মধ্যে হয়েছে, এটা খুব ভালো। কিন্তু যেহেতু এখানে কেতুকে বলা হচ্ছে শ্যাডো প্ল্যানেট, তিনি হচ্ছে মোক্ষ কারক গ্রহ, মোক্ষ লাভ ওকে কিন্তু ঘটাতে পারে, কিন্তু কেতু এই অবস্থায় রবি বুধের সঙ্গে অবস্থান করে কিছুটা ডিস্টার্ব করাচ্ছে, অর্থাৎ ওর প্রতিভার সঠিক বিকাশ ঘটছে, কিন্তু ফাইনালাইজ কিছু জায়গায় গিয়ে দেখবেন প্রবলেম তৈরি হবে। সেই জায়গাটার জন্য কেতু প্রতিকার হবে। একদম, আপনি পারলে 8টা ম্যাচে জিতে ফাইনালে উঠলো। বেশ, আপনি পারলে একটু কেতু প্রতিকার করে নেবেন। এবং আপনার অনেক প্রশ্ন রয়েছে এবং আমারও অনেক কিছু বলার রয়েছে, তবে তো এখান থেকে তো সবকিছু বলা সম্ভব নয়। আপনি পরে আমার সঙ্গে ফোনে কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ। আমি দেখা করবো আপনার সাথে। আপনি গড়িয়াটাও আসেন তো? অবশ্যই বলে দিচ্ছে, আমি কোথায় কবে বসি সব দাদা বলে দিচ্ছে। ভালো থাকবেন। গড়িয়া তো একেবারে আজকে রবিবার ছুটির দিনে গড়িয়াতে পেয়ে যাবেন, অবশ্যই ফোন করে নেবেন। আমরা বলতে পারি 9831707058, 9874207060, এই যে নাম্বার দুটো রয়েছে, এই দুটো নাম্বারে আপনারা ফোন করলে তো দাদাকে সবসময় পাবেন। এছাড়া রবিবার দিন গড়িয়াতে পাবেন, সোমবার দিন শ্যামবাজারে পেয়ে যাবেন, মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর। এছাড়াও আমরা ডেবরা, এগরা, বালিচক যেটা বলে থাকি, সেখানেও মানুষের জন্য কিন্তু সুখবর রয়েছে। কিন্তু একটু ফোন করে নেবেন, এত ব্যস্ততা থাকে, তো এত মানুষের চাহিদাও থাকে, এত মানুষের ইচ্ছেও থাকে। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুরে পেয়ে যাবেন দাদাকে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলা, শনিবার দিন হাওড়া বাড়িতে। আর নর্থ বেঙ্গলের জন্য 8 থেকে একেবারে 21 তারিখ পর্যন্ত সপ্তাহ ভাগ করে, প্রথম সপ্তাহে পাবেন রত্নভান্ডার জুয়েলার্স, সেবকমোড়, হিলকাট রোডে। আর দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 15 থেকে 21 আপনারা সেই রত্নভান্ডারেই পাবেন, তবে সেটা আপনাদের যেতে হবে শিলিগুড়ি সিটি সেন্টারে। আর একটা কথা না বললেই নয়, এই যে একটু যোগাযোগ করার কথা বলা হচ্ছে, এই কারণে বলা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই দিল্লি অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিল, যেটা জ্যোতিষ ভারত রত্ন, এটা কিন্তু একেবারে জাতীয় স্তরের পুরস্কার। এই জাতীয় স্তরের পুরস্কার কিন্তু এবছর আমাদের শ্রী সুব্রত চক্রবর্তীর ঝুলিতে রয়েছে। সবটাই আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা, আপনাদের বিশ্বাস এবং ভরসার জায়গা রয়েছে বলে। ফোনে আছেন কেউ, চলে যাই বরঞ্চ তার কাছে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, নাম বলুন। মেয়ের নাম লাবণী রায়। লাবণী রায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? 9/9/2000। 9/9/2000। সকাল 7টা 7টা 28। হ্যাঁ, বারুইপুর। আচ্ছা, অনেকদিন ধরে অনুষ্ঠান দেখা হয় কল্পতরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়মিত আমি দেখি। আচ্ছা, বেশ। আচ্ছা, জন্মবারটা কি শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, আর রাশি হচ্ছে ধনু রাশি, জানা ছিল? হ্যাঁ, এই দুটো আমি জানি। আচ্ছা, একাদশী শুক্লপক্ষ তিথি ছিল এবং গণ হচ্ছে ওর নরগণ। কি জানতে চাইছেন বলুন? ওর বিয়ের সম্বন্ধে একটু জানতে চাই। বিয়ের সম্বন্ধে জানতে চাইছেন। দেখুন, ওর শুক্রটা কিন্তু নিচস্থ এবং
বুধটা কিন্তু তুঙ্গস্থ। দেখবেন আজকে বিবাহ নিয়ে কিন্তু আলোচনা, মানে বিয়ে কি করাতে চাইছেন, তার জন্য কিছু সমস্যা হতে পারে। কেন বলছি, দেখুন ওর যেহেতু শুক্রটা একটুখানি ড্যামেজ, বুঝতে পেরেছেন তো। প্রথমে যেটা আমি বলবো, আপনি যদি আপনার মেয়ে হয় তো, হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে হয়, আপনি যদি একটু খোঁজ নেন বা আপনি যদি একটু জানেন, মেয়ের কিন্তু এই যে সংযোগটা আমি পাচ্ছি, সপ্তম নবম দ্বিতীয় একাদশের সঙ্গে পঞ্চমের কিন্তু একটা সংযোগ ছিল। তার মানে কি, মেয়ের কিন্তু একটা সময় কারোর সাথে কিন্তু রিলেশনশিপ ছিল, কিন্তু সেই রিলেশনশিপটা টেকেনি ফার্স্ট। এবার আপনারা চাইছেন হয়তো দেখাশোনা করে বিবাহ দেবেন, কিন্তু যেহেতু ওর শুক্রটা নিচস্থ, অর্থাৎ দেখবেন কারো জন্মছকে পঞ্চম দ্বিতীয় সপ্তম একাদশ, সেখানে পঞ্চম যদি নেগেটিভিটি পায় বা পঞ্চম যদি দুস্থানগত হয়ে থাকে, তার কিন্তু প্রেমজ বিবাহ হয় না, প্রেম যতই থাকুক। কিন্তু ওর ক্ষেত্রে দেখা যাবে কি, প্রেমজ বিবাহ হবে না, আপনাকে দেখাশোনা করে বিবাহ দিতে হবে। কিন্তু এই দেখাশোনা করে বিবাহের ক্ষেত্রেও যেহেতু শুক্রটা ড্যামেজ রয়েছে, আপনি কিন্তু সঠিক মেয়ের জন্য পাত্র পাবেন না। অর্থাৎ বয়সটাও কিন্তু অল্প, কিন্তু দেখবেন আপনি এই সময়ের মধ্যে একটু ভালো করে খোঁজ খবর লাগাবেন, কিন্তু সঠিক পাত্র যেন পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছেন তো। এই বিষয়টা কিন্তু একটু হতে পারে, কিন্তু আপনাকে আমি একটু ধৈর্য নিয়ে বলবো, যেটা মেয়ের বিবাহ নিয়ে জানতে চাইছেন, মেয়ের বিবাহ কিন্তু হয়ে যাবে, কিন্তু আপনি একটু ট্রাই করুন 2028-এর দিকে। কারণ এই যে আপকামিং শেষ, হ্যাঁ কেন হবে এবার সেটাও বলে দিচ্ছি। কারণ আপনি এখন যদি ট্রাই করেন, আপনি কিন্তু সঠিক পাত্র পাবেন না, ঠিক আছে। কেন? কারণ ওর ক্ষেত্রে দশাকে সাপোর্ট করতে হবে। দশা যদি সাপোর্ট না হয়, তাহলে কিন্তু কখনোই কারো বিবাহ আপনি জোর করেই দিন বা যাই করেই দিন, সেটা কিন্তু আসবে না। আপনি মা হিসাবে, বা আপনাকে আমি এটুকু বলতে পারি, মেয়ের জন্মছকে যেহেতু শুক্রটা নিচস্থ, ওর দেখবেন এই যে একটা সময় সম্পর্ক ছিল সেটা ভেঙে গেল, আপনি বিয়ের জন্য চেষ্টা করছেন, বা ও একটু দেখবেন মন মরা হয়ে রয়েছে। সেকেন্ড আরেকটা বিষয় বলবো, লগ্নে শুক্র অবস্থান করছেন কিন্তু শুক্রটা নিচস্থ। আবার আপনি যদি তার উল্টো দিকে চলে যান, অর্থাৎ উল্টো দিক মানে হচ্ছে তার 12 হাউসে রবি মঙ্গল এক ঘরে, রবি সক্ষেত্রগত, কিন্তু এই যে বললাম রবি হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ, মঙ্গল অগ্নিকারক গ্রহ, তাহলে সেখানে মাঙ্গলিক যোগ তৈরি করে দিল। এই সময় ক্ষেত্রে এই 26 এবং 27 সালটা ওর জন্য কিন্তু রাশিগতভাবে কিন্তু একটু খারাপ সময় বিবাহের জন্য। আপনি কিন্তু একদম ট্রাই করবেন না মাসিমা। দরকার পড়লে মেয়েকে বলুন কেরিয়ারের দিকে একটুখানি চেষ্টা করতে। 2028 করলে হবে দাদা? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ারে ভালো করতে পারবে, আমি এটুকু বলতে পারি। তবে ওর না একটু মন মানসিকতা অনেক দিক থেকে ভেঙে গেছে, আপনি পারলে একটু যোগাযোগ করবেন। কেরিয়ারটাতে একটুখানি যেন বাধা বিপত্তি আসছে, কারণ একটু পঞ্চম ভাবটা ড্যামেজ পাচ্ছি, বা দ্বিতীয় ভাব বা একাদশপতি বা নবমপতি বা দশমপতি ড্যামেজ রয়েছে। আপনি একটু চেষ্টা করতে বলুন, তবে ওকে কেরিয়ার একটু মন দিতে বলুন। আর বিয়ের জায়গাটা আপনি 28-এর প্রথম থেকে শুরু করবেন, অর্থাৎ জানুয়ারি থেকে। 2 বছর একটু ওয়েট করে যান না, ভালো পাত্র পাবেন, ঠিক আছে মাসিমা। আর হলে ভালো পাত্র পাবো, খুব ভালো পাত্র পাবেন, এবং 28-এর পরে বিবাহটা দেবেন, এটা আমার দিক থেকে একটা আপনাকে অনুরোধ রইল। তাহলে মেয়েটি তার জীবনে ভালো সাকসেস পাবে, কেরিয়ারও ভালো পাবে, এবং হাজবেন্ডও ভালো পাবে, বুঝতে পেরেছেন। আর যদি পারেন, মেয়ের ক্ষেত্রে একটু মাঙ্গলিক যোগ রয়েছে, শুক্রটা নিচস্থ রয়েছে, ওর দশম ভাবটা একটু ড্যামেজ রয়েছে, ওর মন মানসিকতা না একদম একদম কাটানোর বিষয় না, এটাকে প্রশমিত করা, ঠিক আছে। আর যদি পারেন, আমি যেটা বলবো, মেয়েটাকে একটু বলুন যে দশম ভাবের প্রতিকার রাখতে। ওর মন মানসিকতা না একটুখানি যেন সব দিক থেকে ভেঙে পড়েছে, বুঝতে পারছেন তো, একটু মানসিকভাবে বিধ্বস্ত, মানসিকভাবে বিধ্বস্ত। আমি বুঝছি কেন কারণটা, আপনিও বুঝতে পারছেন। তবে যদি পারেন এর প্রতিকার প্রতিবিধান একটু করুন, দেখবেন আপনি আবার ভালো হয়ে যাবেন, বা মেয়ে ভালো হয়ে যাবে, এবং আপনিও ভালো থাকবেন, ঠিক আছে। কনসালটেশন অনেককে মানুষকে অনেকটা নতুন করে আবার উজ্জীবিত করতে পারে, বুঝতে পেরেছে বিষয়টা। যে একটা দেখুন, এই যে বিষয়টা উনি বললেন, আমি যে কেরিয়ারে কি মন দিতে হবে, মা বুঝেছেন যে সম্পর্ক ছিল, মেয়ের ভেঙেছে, এটা যাদের হয় তারা জানে যে একটা প্রেমজ সম্পর্ক। দেখুন, আপনাকে একটা বিষয় বলতেই হবে, বা আবিরদাকে আমি বলেছি এর আগেও আমাদের অনুষ্ঠানে, যে অনেকের ক্ষেত্রে বলেন যে প্রেমজ সম্পর্কে খুব বাধা, খুব প্রবলেম হচ্ছে। দেখুন, সেই কম্বিনেশন না থাকলে আপনি যতই ভালোবাসার মানুষকে এই করুন, আপনি পাবেন না কিছু, আপনার যদি এই কম্বিনেশন না থাকে। আচ্ছা, লাস্ট আমাদের ওই অ্যান্সারটা দেওয়া হলো না, দেবদত্তা, এই যে স্ত্রীর থেকে স্বামীর বয়স কম, এই কম্বিনেশনটা দেখবেন যে একটা ছোট্ট পয়েন্ট। আপনি D30 যে চার্টটা রয়েছে, যদি আপনার করা থাকে বা লাইফ পোস্টে করা থাকে, সেখানে দেখুন আপনার সপ্তম ভাব থেকে তিনি কোথায় অবস্থান করছেন। ফার্স্ট, যদি তিনি কেন্দ্রস্থানে অবস্থান করেন, কেন্দ্র মানে লগ্ন, পঞ্চম, সপ্তম, দশম, যদি বুধ অবস্থান করে, বা যদি ত্রিকোণ ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু স্বাভাবিক থাকবে বিষয়টা, অর্থাৎ স্বামী স্ত্রীর বয়সের মধ্যে যে গ্যাপটা দরকার সেটা স্বাভাবিক থাকবে। কিন্তু যদি তার ব্যতীত, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, একাদশ, 6, 8, 12-র মধ্যে বসে, তবেই কিন্তু সেখানে তার হাজবেন্ড বয়সে কম হতে পারে, বয়সটা কম হবে।
স্ত্রীর বয়স বেশি হবে। আর একটা লজিক দিচ্ছি, যদি দেখতে পাওয়া যায়, মানে এটা খুব সিম্পল, যদি D1 চার্টে আপনারা খেয়াল করেন যে বুধ, সিম্পল, আপনি আপনার জন্মছকে চলে যান, বুধের ডিগ্রিটাকে আপনি একটু খেয়াল করুন, আপনার স্ত্রীর ডিগ্রি এবং স্বামীর ডিগ্রি যদি দেখতে পাওয়া যায় সেখানে বুধের ডিগ্রি স্ত্রীর থেকে স্বামীর ডিগ্রি কম রয়েছে, তার কিন্তু বয়সটাও কিন্তু কম হবে। এটা লজিক্যালি, এটা অন স্পট আপনারা যারা যদি জন্মছক থেকে আপনি মিলিয়ে নেবেন, বা যদি না পান তাহলে D38টা ভালো করে খেয়াল করবেন, সেখানে যে কম্বিনেশন কেন্দ্রস্থান অথবা ত্রিকোণ ভাবে যদি বুধের অবস্থান থাকে তাহলে স্বাভাবিক, আর যদি দ্বিতীয়, তৃতীয়, একাদশ এবং 6-8-12 মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার থেকে আপনার স্বামীর বয়স অনেক কম হবে। আজকে মনে হয় আমাদের সময় কম। অসাধারণ কিছু আলোচনা নিয়ে আজকে ছিলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আগামী সপ্তাহ কিন্তু এমনই থাকবে, আর সময়টা এরকম। আরো প্রশ্ন যা যা রইল সে নিয়ে আসছি আগামী সপ্তাহে, সঙ্গে থাকুন, কল্পতরু দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, এবং যাওয়ার আগে সবাইকে বলা, যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে অবশ্যই যদি মনে হয় আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করতে পারেন। আমার তো চেম্বার অলওয়েজ ওপেন রয়েছে, এবং নেক্সট এপিসোডে আপনাদের নতুন বিষয় নিয়ে উপস্থিত থাকবো। এবং যদি কোনো কিছু বিষয় আবার জানতে ইচ্ছা করে আমাকে মেল করুন বা হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি SMS করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।